সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। এই অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি শোভন আরেফ। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা, তুলে আনবো আপনার সমস্যা এবং সম্ভাবনার কথাও। দখল দূষণে আমাদের নদীগুলোর অস্তিত্ব হারিয়েছে বলে বোধ করি ভুল হবে না। এখনও যে কটি আছে সেগুলোকেও গিলে খাচ্ছে প্রভাবশালীরা। এভাবে খেতে খেতে সব একদিন গিলে নেবে তারা। আসার কথা হলো, শুরু হয়েছে সরকারের তৎপরতা, বুড়িগঙ্গার উদ্ধার অভিযান চলছে, শুরু হয়েছে কর্ণফুলীতে উচ্ছেদ, আরও কয়েকটি জায়গাতেও। কিন্তু সমস্যা হচ্ছে উচ্ছেদের পর আবার ওই জায়গাটি দখলে নিয়ে নেওয়া হয়, কাজের কাজ হয় না কিছু। এবার আদালত নদীর দায়িত্ব দিয়েছে নদী রক্ষা কমিশনকে। তাতে কতটা লাভ হবে তাই একটু দেখার চেষ্টা করছি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে। আমাদের সাথে আজকে আলোচনায় যোগ দিচ্ছেন বরিশাল থেকে ম্যাপের নির্বাহী পরিচালক শুভঙ্কর চক্রবর্তী এবং চুয়াডাঙ্গা থেকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। বরিশালে চলে যেতে চাই। শুভঙ্কর চক্রবর্তী, আমাদের অনুষ্ঠানটির নাম মানচিত্র, আপনার সংস্থাটির নাম ম্যাপ, খুবই চমৎকারভাবে মিলে গেছে। ধান নদী খালের যে বরিশাল, সেই বরিশাল যাকে চারপাশ থেকে নদী ঘিরে রেখেছে পরম মমতায়, সেখানকার নদীগুলোর কি পরিস্থিতি, সবশেষ পরিস্থিতি জানতে চাই। দখল দূষণ থেকে সারা বাংলাদেশের কোনো নদী হয়তো রেহাই পাচ্ছে না। শুরুতেই যেতে চাই শুভঙ্কর চক্রবর্তী আপনার কাছে। রক্ষা পাচ্ছে না, কারণ আমরা অতীত দিন থেকে দেখেছি যে এখানে দখল বাণিজ্য চলছে। বিশেষ করে বরিশালের পাশ দিয়ে বয়ে যাওয়া যে কীর্তনখোলা নদী, সেখানে এক শ্রেণীর মানুষ দখল প্রক্রিয়ায় সবসময়ই নিয়োজিত ছিল এবং এটি দিন দিন বেড়েই চলেছে। আর এই দখলের যে কত রকম ইচ্ছা, সেগুলো এখানে না এলে বোঝা যাবে না। নদী যেভাবে দখল হচ্ছে, চর দখলের মতো আস্তে 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 এগুলো কিন্তু ক্রমশ দখলদারদের সম্পত্তিতে পরিণত হয়ে যাচ্ছে। মাঝে মাঝে লোক দেখানো কিছু উচ্ছেদ অভিযান হলেও সেটি যথাযথ নয় এবং পরবর্তীতে তা অব্যাহত থাকে না এবং তার কোনো ফলো আপ থাকে না। সে কারণেই দখলদাররা আরও বেশি উৎসাহিত হয়। আর নদীর গতিপথ যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়, নদী তার রুদ্র রোষ অন্য পারে গিয়ে পড়ে এবং সে কারণে দেখা যাচ্ছে যে বরিশালের কীর্তনখোলা নদীর একদিকে দখল হচ্ছে, অন্য দিক ক্রমশ ভেঙে যাচ্ছে। বিশেষ করে চরকাউ এলাকায় আমরা যদি দেখি যে সাতানি নয়ানি এলাকার মানুষ যেভাবে দিন দিন নদী ভাঙনের শিকার হচ্ছে, তার জন্যে দায়ী কিন্তু এপারের মানুষ। অর্থাৎ এপারের মানুষ যেভাবে চর দখল করছে এবং ক্রমশ নদী পাড়ের জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করছে, তাতে করে এটি একসময় আমার মনে হয় তার গতিপথ পরিবর্তন করে, বিশেষ করে চরকাউয়ার যে এলাকা ছিল সেটি ক্রমশ ভেঙে যাবে এবং এই ভাঙনের কবলে ইতোমধ্যেই পড়েছে। এবং তার পাশাপাশি আমরা চরবাড়ি এলাকায় দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু নদী ভাঙন রোধ করা যাচ্ছে না। যদিও বর্তমানে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেই প্রকল্প কতটুকু কাজে লাগবে সেটিও আমাদের দেখার ব্যাপার। আমরা বিশ্বাস করি নদী ভাঙন রোধে সরকারের কর্মসূচিও যেমন নেওয়া দরকার, ঠিক তেমনি নদী দখল দূষণ রোধেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমাদের বরিশালে শুধুমাত্র কীর্তনখোলা নদী নয়, এই যে সন্ধ্যা নদী শিকারপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া, শিকারপুর বাবুগঞ্জেও কিন্তু নদী ভাঙন
ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জয়ন্তী নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে কিন্তু দখল হচ্ছে এবং এই বালু উত্তোলনকে কেন্দ্র করে কিন্তু সেখানে সংঘর্ষ হচ্ছে। আসলে অপরিকল্পিতভাবে যদি বালু উত্তোলন করা হয় তাতেও কিন্তু নদী ভাঙনের সৃষ্টি হয়, আর দখলদারদের তো প্রতিনিয়ত তারা দখল করেই চলেছে। আমরা এই অবস্থা থেকে উত্তরণ চাই। আমরা মনে করি আমাদের সকলের সংহতি যদি একত্রিত হয়, গণসচেতনতা তৈরি হয় এবং সরকারের সদিচ্ছার যদি যথাযথ প্রয়োগ হয়, এই অবস্থা থেকে উত্তরণ ঘটানো সম্ভব। শুভঙ্কর চক্রবর্তী, ধন্যবাদ। মানে শুধু নদী দখল নয়, তার অন্য আরেকটি সমস্যাও হয়েছে। দখলের পাশাপাশি নদী ভাঙনও সৃষ্টি হচ্ছে, যেটি বরিশালের জন্য এক ধরনের আশঙ্কার কথা। চলে যেতে চাই জাহিদুল ইসলামের কাছে, চুয়াডাঙ্গা থেকে তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গায় 5টি নদ নদী বয়ে চলেছে, যার মধ্যে প্রায় 4টির অস্তিত্ব বিলীনের মতো, যেটি প্রায়শই আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখি। এই যে নদীগুলো দখল কিংবা দূষণ, বিলীন তো আর একদিনে হয় না, দীর্ঘদিন ধরে এটির প্রক্রিয়া চলতে থাকে। কর্তৃপক্ষ কতখানি এইটির দায় নেবে এই ধরনের দখল এবং দূষণের হাত থেকে এই নদ নদীগুলোকে বাঁচানোর ক্ষেত্রে? জাহিদুল ইসলাম, আপনার কাছে প্রশ্ন আমার। জি, ধন্যবাদ আপনাকে। আমি চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড থেকে বলছি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মূল এজেন্ডা ফ্লাড কন্ট্রোল, ড্রেনেজ অ্যান্ড ইরিগেশন। মূলত বন্যা নিয়ন্ত্রণ, সেচ এবং নিষ্কাশন নিয়ে পানি উন্নয়ন বোর্ড কাজ করে। চুয়াডাঙ্গা একটি উঁচু এলাকা। এই এলাকায় আপনি উল্লেখ করেছেন 5টি নদী আছে, তার মধ্যে মূলত 4টি নদী এখন মৃতপ্রায়। একটি নদী, মাথাভাঙ্গা নদী, বর্তমানে খুব হালকাভাবে 12 মাস পানি প্রবাহিত হয়। বাকি 4টি নদীতে বছরে 3 মাস 4 মাস পানি থাকে, অন্য সময় শুকনো থাকে। এই 4টি নদী মূলত মৃতপ্রায় এখন। বাংলাদেশ সরকার বর্তমানে এই নদীগুলো, ছোট নদী, খাল এবং জলাশয় খনন করার জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে এবং দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আছে আমাদের। বর্তমান প্রধানমন্ত্রী যে প্রকল্পটা হাতে নিয়েছেন সেটা হচ্ছে ডেল্টা প্ল্যান 2100, যেটা বাংলাদেশের 2100 সাল পর্যন্ত এই নদীমাতৃক বাংলাদেশকে টেকসই উন্নয়নের স্বার্থে যেই কর্মসূচিগুলো হাতে নেওয়া দরকার সেইগুলো হাতে নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সেই উদ্যোগের অংশ হিসাবে বাংলাদেশের 64টি জেলার ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্প প্রথম পর্যায়ে অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের আওতায় বাংলাদেশের 64টি জেলায় বিভিন্ন নদী, খাল এবং জলাশয় ড্রেজিং এবং মেকানিক্যাল এক্সকেভেটরের মাধ্যমে পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসাবে চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলায় 5টি নদী এবং 2টি খাল খননের পরিকল্পনা করা হয়েছে এবং কাজগুলো বর্তমানে চলমান আছে। বাংলাদেশে মূল নদী পদ্মা, মেঘনা, যমুনা। এই 3টি নদীর মধ্যে কোনো নদীর সাথে এই চুয়াডাঙ্গা এবং মেহেরপুরের সরাসরি কোনো সংযোগ নেই। পদ্মা নদী হতে মাথাভাঙ্গা নদী কুষ্টিয়া জেলার দৌলতপুর থেকে উৎপন্ন হয়ে সেটা মেহেরপুর এবং চুয়াডাঙ্গা হয়ে আবার এটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে প্রবেশ করেছে। বাংলাদেশের সীমান্ত নদী হিসেবে 29 কিলোমিটার বিদ্যমান এবং 106 কিলোমিটার নদীর দৈর্ঘ্য আছে বাংলাদেশের অভ্যন্তরে। চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলায় যে নদীগুলো আছে এই নদীগুলোকে জীবিত রাখতে হলে পদ্মার সাথে
মূল মাথাভাঙ্গার সংযোগ স্থাপন করতে হবে। আপনি এই যে পদ্মার সাথে মূল প্রবাহের সাথে সংযোগের কথা বললেন জাহিদুল ইসলাম, এই বিষয় নিয়ে আমরা আরও আলোচনা করবো একটি বিরতির পরে ফিরে এসে, এবং বিশেষ করে দখল এবং উচ্ছেদ হবার পরে সেইটিকে টেকসই করা যায় কি করে সেই ব্যবস্থাটি নিয়ে আপনাদের দুজনের সাথে নিশ্চয়ই আলোচনা করব। আদালতের নির্দেশে নদী বাঁচবে কিনা সে বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। এটি বিরতির পরে ফিরবো, নিশ্চয়ই পাবো সাথে আপনাদেরও। বিরতির পর আবার আমরা ফিরে এলাম মানচিত্রে। এই অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। দখলে দূষণে যে নদ নদীগুলো প্রায় মরতে বসেছে সেগুলোকে ফিরে আনার চেষ্টা চলছে, কর্তৃপক্ষ তৎপর হয়েছে, সরকার আদালতে শরণাপন্ন হয়েছে, আদালত নদী রক্ষা কমিশনকে দায়িত্ব দিয়েছে। কতখানি সম্ভব এই দখল দূষণ থেকে মুক্ত করা এবং সেটি মুক্ত হবার পরে সেটি কতখানি টেকসই হবে এই নিয়ে আলোচনা করছি আমরা। বরিশাল থেকে ম্যাপের নির্বাহী পরিচালক শুভঙ্কর চক্রবর্তী এবং চুয়াডাঙ্গা থেকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন। আলোচনায় ফিরে যেতে চাই জাহিদুল ইসলাম, আপনার কাছে। আপনি বলছিলেন যে 5টি নদী চুয়াডাঙ্গাকে ঘিরে রয়েছে তার 4টি প্রায় মৃতপ্রায়, একটিতে বছরে 9 মাস পানি প্রবহমান থাকে। পদ্মা থেকে মূল ধারা সংযোগ করলে হয়তো পানি প্রবাহ বাড়তে পারে, তেমনটি আপনি বলছিলেন। সেই প্রকল্প বাস্তবায়ন আদৌ কতখানি সম্ভব, কতদিন লাগতে পারে সেটি যদি জানতে চাই আপনার কাছে জাহিদুল ইসলাম। জি, পদ্মা থেকে মাথাভাঙ্গা নদীর মাধ্যমে যে সংযোগটা দেওয়ার কথা সেটার ব্যাপারে আমাদের এই অত্র এলাকায় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ এবং যশোরব্যাপী একটি প্রকল্পর স্টাডি কাজ চলছে। এই স্টাডিটা সম্পূর্ণ হলে তারপরে এটা প্রকল্প হাতে নেওয়া হবে এবং সেই মোতাবেক কিছু সময় লাগবে। তবে যে কথাটি বলতেছিলাম, বর্তমান সরকার নদী বাঁচাও দেশ বাঁচাও এই আন্দোলনের সাথে আছে এবং আমাদের পানি দিবসের প্রতিবদ্ধ ছিল নদ নদী খাল বিলে দূষণ চলে যদি জনগণের দুঃখতাতে বাড়বে নিরবতি। এবং আমাদের বর্তমান এজেন্ডা হচ্ছে নদ নদীর দূষণ রোধ করা এবং নদীগুলোর যে দখল আছে এই দখলগুলো মুক্ত রাখা। এবং এর অংশ হিসেবে চুয়াডাঙ্গাতে কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং এই কাজগুলো বাস্তবায়ন হলে আংশিক কাজ বাস্তবায়ন হবে এখন, এবং পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে এই বাকি যে অংশগুলো থাকবে এই নদীগুলোর এগুলো খনন কাজ সম্পূর্ণ করা হলে এবং এগুলো প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের যৌথভাবে এটা যদি দেখভাল করা যায় তাহলে এই নদী সচল এবং নদীর যে মানে নদীগুলোর প্রাণ ফিরে পাবে, আপনি যেটি বুঝতে পারছি আপনার আলোচনা জাহিদুল ইসলাম। আমরাও আশাবাদী হতে চাই যে প্রশাসন তৎপর হবে, এখানে কোনো অনিয়ম দুর্নীতির ঠাঁই হবে না। অসংখ্য ধন্যবাদ জাহিদুল ইসলাম, আপনি যোগ দিয়েছেন আপনার বক্তব্যের জন্য। ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির গাজীপুরের জেলা প্রশাসক আমাদের সাথে যুক্ত হয়েছেন এই পর্বে এসে, তাকে স্বাগত জানাই এবং তার কাছে জানতে চাই, গাজীপুর বললেই আমরা তুরাগ নদ এবং শিরাই নদীর কথা শুনতে পাই, প্রায়শই দেখি দখল এবং দূষণ সবচেয়ে বড় বেশি এই দুটি নদীর জন্য, এবং বিভিন্ন ময়লা আবর্জনা এবং কলকারখানার বর্জ্যে এই নদী দুটো হুমকির মুখে পড়েছে এবং স্থাপনা তো রয়েছেই অবৈধভাবে। কর্তৃপক্ষ কতখানি তৎপর হয়েছে এই দুটি বড় নদীকে দখল দূষণ মুক্ত করতে এবং সেটিকে আসলে টেকসই করা সম্ভব কি করে, যদি আমাদেরকে জানান ডক্টর হুমায়ুন কবির। আমরা অত্যন্ত খুশি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি পরিষ্কার বলেছেন, ঢাকা এবং ঢাকার চারপাশে নদীগুলোকে সুরক্ষার জন্য একটি মাস্টার প্ল্যান করা হয়েছে, একাধিক কমিটি গঠন করা হয়েছে। সাম্প্রতিককালে মহামান্য হাইকোর্ট বিভাগ একটি রিটে বলেছে তুরাগকে বলা হয়েছে একটি লিগাল পার্সন, অর্থাৎ এটি একটি জীবন্ত সত্তা। জীবন্ত সত্তা হওয়ার প্রেক্ষিতে এখন এর যেমন মানুষের মতো যে অধিকারগুলো আছে সে অধিকারগুলো কিন্তু এরা সুরক্ষা করতে পারবে। এবং এই কাজটিকে আমরা করার জন্য এর পূর্বে আরেকটি রিট হয়েছিল, আপনারা জানেন, যে রিটে বলা হয়েছিল যে তুরাগের পাশে যতগুলো অবৈধ স্থাপনা আছে এইগুলোকে চিহ্নিত করা এবং এই চিহ্নিত করার পাশাপাশি এগুলো উচ্ছেদ করা এবং উচ্ছেদ করার পরে যাতে এটি আবার পুনরায় দখল না হয় সেটি নিশ্চিত করা। তো এই কাজগুলোকে করার জন্য আমরা একাধিক কার্যক্রম হাতে নিয়েছি। প্রথমত আমরা সীমানাটা চিহ্নিত করে ফেলেছি,
এবং বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিআইডব্লিউটিএ এবং জেলা প্রশাসন মিলে এই কাজটা আমরা সম্পন্ন করে ফেলেছি। এরপর আমরা এগুলোতে কয়েকটা উচ্ছেদ করেছি, বাকিগুলো আমরা উচ্ছেদ কার্যক্রম হাতে নিব এবং উচ্ছেদ করার পরে এই কাজগুলোকে যাতে পুনরায় দখল না হয় এই জন্য আমরা ওয়াকওয়ে এবং যেখানে আমরা অতিরিক্ত জায়গা পাবো সেখানে আমরা ইকো পার্ক করব, প্লাস কিছু পাশাপাশি কিছু প্লে গ্রাউন্ড করবো যাতে এগুলো পুনরায় দখল না হয়। যেখানে আমরা অতিরিক্ত জায়গা পাবো সেখানে আমরা ইকো পার্ক করব, প্লাস কিছু পাশাপাশি কিছু প্লে গ্রাউন্ড করবো যাতে এগুলো পুনরায় দখল না হয়। এর বাইরে যাতে নেভিগেশনটা বহাল থাকে এই জন্য খননের কার্যক্রম সরকার ইতিমধ্যে হাতে নিয়েছে। খনন করা হবে যাতে নাব্যতা বজায় থাকে এবং আশেপাশে যে কলকারখানাগুলো ইতিমধ্যে গড়ে উঠেছে যাতে এটা দূষণ না ঘটে এইগুলোর ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স রেখেছি এবং যাতে আমরা যেটা বলে থাকি বিশেষ করে যেগুলোতে সাধারণ দূষণের মাত্রা সিস্টেম চালু করা হয়। এটি ইতিমধ্যে এর উদ্যোগে পরিবেশ অধিদপ্তর কাজ করছে। আশা করি তখন অনলাইনে ইটিপি চালু হলে পরিবেশ দূষণের মাত্রাও জিরোতে চলে আসবে। আপনাকে ধন্যবাদ ডক্টর দেওয়ার মোহাম্মদ হুমায়ুন কবির। আমরা আশাবাদী হতে চাই প্রশাসন সঠিক তার ভূমিকাটি যাতে পালন করে। এই ঢাকার প্রাণ, বাংলাদেশের প্রাণ, মানুষের প্রাণের জন্য এই নদীগুলোকে বাঁচানো খুবই জরুরি। চলে যেতে চাই শুভঙ্কর চক্রবর্তীর কাছে, বরিশাল থেকে ম্যাপের নির্বাহী পরিচালক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। শুভঙ্কর চক্রবর্তী, আমরা এই যে উচ্ছেদ অভিযানের কথা শুনছি, দেখছি, আমরা আশাবাদী হচ্ছি, কিন্তু এই উচ্ছেদ অভিযানের পরে, দখল মুক্ত করবার পরে, দূষণ মুক্ত করবার পরে সেগুলোকে টেকসই করা এবং নদীগুলোকে পুনরায় তাদের জীবন ফিরিয়ে দেওয়া কতখানি টেকসই করা সম্ভব হয়, আপনার অভিজ্ঞতা কি বলে? কিংবা সেটিকে টেকসই করতে আসলে কোন পদক্ষেপটি নেওয়া জরুরি? আমাদের দরকার সদিচ্ছা। আমরা ইতোমধ্যেই লক্ষ্য করেছি বিভিন্ন সময় উচ্ছেদ অভিযান চালানো হয়ে, কিন্তু পরবর্তীতে এ নিয়ে আর কোনো কাজ করা হয় না। আবার দখলদাররা ওইকে দখল করে নেয় এবং প্রশাসন অনেক ক্ষেত্রে নীরব থাকে। আমি মনে করি এক্ষেত্রে নাগরিক সমাজের উচ্চকিত হওয়া দরকার। একটি কথা বলা প্রয়োজন, অসৎ লোকের কর্মকাণ্ডে সমাজ ধ্বংস হয় না, সমাজ ধ্বংস হয় আমাদের মতো ভালো মানুষের নীরবতায়। সে কারণে নীরবতার সংস্কৃতি ভেঙে নাগরিক সমাজকে, সাধারণ মানুষকে সচেতন করে তাদেরকে উদ্বুদ্ধ করে আন্দোলন গড়ে তুলতে হবে এবং আমি মনে করি এই আন্দোলনের মধ্য দিয়েই আমাদের এই নদী দখল রোধ করতে হবে এবং প্রশাসনকে আরও বেশি উদ্যোগী ভূমিকা পালন করতে এবং উচ্ছেদ অভিযানের পর সেখানে যাতে দখলদাররা পরবর্তীতে আবার দখল প্রক্রিয়ায় যেতে না পারে সেজন্যে সে সৌন্দর্য বর্ধন সহ সেখানে নানা কর্মসূচি গ্রহণ করতে হবে এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে প্রশাসন, সাধারণ জনগণ সকলে যদি আমরা একত্রিত হয়ে একটি জায়গায় যেতে পারি, অর্থাৎ আমাদের সকলের সংহতি যদি একত্রিত হয়, আমরা এই নদী দখল দূষণের বিরুদ্ধে একটি কার্যকরী যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আমরাও আশাবাদী হতে চাই কার্যকরী এবং যুগোপযোগী ব্যবস্থা সকলের সমন্বিত অংশগ্রহণে সেটি পর্যায়ক্রমে যাতে আমরা গ্রহণ করতে পারি। অসংখ্য ধন্যবাদ শুভঙ্কর চক্রবর্তী, জাহিদুল ইসলাম যোগ দিয়েছিলেন গাজীপুরের জেলা প্রশাসকও। এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল এই বিষয় নিয়ে হয়তো আরও আলোচনা হবে। থাকুন ডিবিসি নিউজের সাথেই।